হ্যালো এভরিওয়ান। 2025 বর্ষে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য আমি একটা সিরিজ শুরু করেছিলাম, টার্গেট 80%। আমি অলরেডি প্রথম চ্যাপ্টার পদার্থের কঠিন অবস্থার উপর সাজেস্টিভ রিভিশন ক্লাস দিয়ে দিয়েছি। তোমরা যদি ওই ভিডিওটি না দেখে থাকো তাহলে ওই ভিডিওটাও দেখে নেবে, এই ভিডিওর ডিসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। চলো আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টার দ্রবণ এর ওপর একটা সাজেস্টিভ রিভিশন ক্লাস তোমাদের কাছে আমি তুলে ধরবো। আশা করি এই ভিডিও দেখে এই চ্যাপ্টারের উপর যে 5 নম্বর রয়েছে তোমরা 5-এর 5 স্কোর করতে পারবে। তোমরা জানো যে এই চ্যাপ্টারের উপর একটা 2 নম্বরের এসে কিউ প্রশ্ন হয় আর একটা 3 নম্বরের এসে প্রশ্ন হয়। এই বছর যে বিষয়টা তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে সেটা দিয়ে আমি শুরু করছি। সেটা হলো তোমাদের আদর্শ দ্রবণ এবং অনাদর্শ দ্রবণের একটা পার্থক্য করে যেতে হবে। দেখো, আদর্শ দ্রবণ অনাদর্শ দ্রবণের পার্থক্য প্রথমে তোমরা আদর্শ দ্রবণ কাকে বলে এটা বলবে, যে এই যে ডেল ভি মিক্স, এটাও তোমরা মনে রাখবে। ডেল ভি মিক্স বলতে বোঝানো হচ্ছে কি, আদর্শ দ্রবণ তৈরি করার আগে দ্রাবকের যে মোট আয়তন, দ্রবণ তৈরি করার পরেও দ্রাবকের মোট আয়তন যদি সেম থাকে, তৈরি করার ফলে আগে যা আয়তন ছিল পরে দ্রবণ তৈরি করার পরেও আয়তনটা যদি একই থাকে, তার মানে কি আয়তনের কোনো মিক্স করার পরে আয়তনের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ জিরো। কিন্তু অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে সেটা কিন্তু হবে না, তার আয়তন বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে। একই রকম ভাবে দেখো, আদর্শ দ্রবণের ক্ষেত্রে এনথালপির পরিবর্তন, সলিউশন করার পর এনথালপির পরিবর্তনও কিন্তু জিরো হয়। তার মানে কি, দ্রাবকের মোট যে এনথালপি দ্রবণ তৈরি করার পরেও সেই মোট এনথালপিটা একই থাকবে, কিন্তু অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে সেটা একই থাকবে না। আদর্শ দ্রবণের উদাহরণ বেনজিন টলুইনের দ্রবণ, অনাদর্শ দ্রবণের উদাহরণ জল নাইট্রিক অ্যাসিডের দ্রবণ। দেখো, এই কনসেপ্টের উপর ভিত্তি করে দুটো প্রশ্ন আমরা সলভ করব। বলা হচ্ছে এ ও বি দুটি বিশুদ্ধ তরল মিশ্রিত করে উৎপন্ন তরলের উষ্ণতা হ্রাস পায়, তাহলে সেটা দ্রবণটা অনাদর্শ না আদর্শ তোমাকে বলতে হবে। উষ্ণতা যেখানে হ্রাস পাচ্ছে সেই বিক্রিয়াটা কি, এন্ডোথার্মিক বিক্রিয়া। তো এন্ডোথার্মিক বা তাপগ্রাহী বিক্রিয়া, তো তাপগ্রাহী বিক্রিয়া হলে তোমরা জানো ডেল এইচ ধনাত্মক হয়। তার মানে কি, এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ ধনাত্মক ভাবে পরিবর্তিত হচ্ছে, তার মানে সুতরাং দ্রবণটা অবশ্যই অনাদর্শ দ্রবণ। একই রকম ভাবে দেখো, 2-এর প্রশ্নে বলা হচ্ছে যে এ ও বি যাদের 15 ml মিশ্রিত করার পরে দ্রবণের আয়তন হয়ে গেছে 29.1 ml, তাহলে দ্রবণটা কি আদর্শ না অনাদর্শ? তো এখানেও বুঝতে পারছো যে দ্রবণটার মোট আয়তন তাহলে আমি নিয়েছি দুটো তরল 15 ml করে 30 ml, তার কিন্তু তাদের আয়তন এক্ষেত্রে দ্রবণের করার পরে তার আয়তন হয়ে গেছে 29.1 ml। তার মানে কি আয়তন হ্রাস পেয়েছে, মানে আয়তনের পরিবর্তন হচ্ছে, তাহলে এখানেও কি বলবো, দ্রবণটি অনাদর্শ। অ্যাজিওট্রপিক মিশ্রণ কি, এটিকে কি অনাদর্শ দ্রবণ রূপে গণ্য করা যায়? দেখো, অ্যাজিওট্রপিক দ্রবণের ডেফিনেশনটা মুখস্থ করবে। দেখে নিও যে সকল তরল মিশ্রণ স্থির উষ্ণতা চাপে অপরিবর্তিত সংযোজিতে পাতিত হয়। তখন পাতিত করার সময় আমরা কি করি, যে তরলকে বাষ্পীভূত করি। তাহলে দেখা যাবে যে তরলটা যে সংযুক্তিতে, মানে যে সকল তরলগুলো আমরা মিশ্রিত করেছি, যে অনুপাতে মিশ্রিত করেছি, উৎপন্ন বাষ্পেও যদি সেই অনুপাতটা একই থাকে, তবে সেই মিশ্রণটিকে কি বলবো, অ্যাজিওট্রপিক মিশ্রণ। তো অ্যাজিওট্রপিক মিশ্রণকে আদর্শ দ্রবণ রূপে গণনা করা যায় না, এটা তোমরা মনে রেখো। অ্যাজিওট্রপিক মিশ্রণের একটা উদাহরণও মনে রাখবে। এবারে আসি আমাদের, দেখো এবছর যে সংখ্যাগত ধর্মগুলোর মধ্যে প্রথম 3টে সংখ্যাগত ধর্ম খুব ইম্পর্টেন্ট রয়েছে: বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, ফুটনাঙ্কের উন্নয়ন এবং হিমাঙ্কের অবনমন। তো এই 3টে টপিক দিয়ে এবছর প্রশ্ন বা ম্যাথমেটিক্যাল প্রশ্ন হবে। তো তার মধ্যে দেখো, আমি তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দিয়ে শুরু করছি। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন মানে তোমরা জানো যে বিশুদ্ধ অবস্থায় দ্রাবকের যা বাষ্পচাপ থাকে, সেই দ্রাবকের মধ্যে কোনো দ্রাবযোগ করলে, অর্থাৎ দ্রবণ তৈরি করলে, সেই বাষ্পচাপটা কি কম হয়ে যায়। তাহলে আমরা সেটা বাষ্পচাপটা কতটা কমছে সেটাকে আমরা যদি ইনিশিয়াল যে দ্রাবকের বাষ্পচাপ ছিল সেটা দিয়ে ভাগ করি, তাহলে আমরা আপেক্ষিক অবনমনটা পাবো। তো এই আপেক্ষিক অবনমনটা আমরা জানি রাউল্টের সূত্র আসবে না, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র এবছর আসবে না, কারণ সেটা আগের বছর এসে গেছে। তো সেই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্রের ম্যাথমেটিক্যাল বিষয়টা দিয়ে অঙ্ক অবশ্যই হতে পারে এই বছর, তাই এটা আমি রেখেছি। তাহলে দেখো, বলা হচ্ছে যে আপেক্ষিক রাউল্টের সূত্র, প্রথম যে সূত্র অনুসারে আমরা জানি যে এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সেটা দ্রাবের মোল ভগ্নাংশের সমান x2। এখানে সবসময় মনে রাখবে যে আমরা 1 দিয়ে যেটাকে প্রকাশ করছি সেটা হচ্ছে দ্রাবক, 2 দিয়ে যেটা প্রকাশ করছি সেটা দ্রাবক। এটা মনে রাখার একটা টেকনিক, এই যে একটা দ্রবণের মধ্যে দ্রাবকটাই বেশি পরিমাণ থাকে, দ্রাবকটা কম পরিমাণ থাকে, তাই দ্রাবকটাকে আমরা 1 ধরবো সবসময়, দ্রাবকটাকে 2 ধরবো। এই x2 এর মানটা আমরা সেটা বসিয়ে নেই। x2 এর মান তোমরা, x2 মানে কি, দ্রাবের মোল ভগ্নাংশ মানে দ্রাবের মোল সংখ্যা, দ্রবণের মধ্যে দ্রাবের মোল সংখ্যা বাই টোটাল মোল সংখ্যা মানে n1 প্লাস n2। এবারে তোমরা জানো যে কোনো পদার্থের মোল সংখ্যা আমরা তার ভরকে তার আণবিক ভর দিয়ে ভাগ করে পেয়ে যাই। তো সেই এগুলো যদি বসিয়ে দাও তাহলে দেখবে ফাইনালি এই ইকুয়েশনটা পাবে। আমার অঙ্ক করার জন্য কিন্তু এই ইকুয়েশনটা কিন্তু দরকার। তোমরা এইটা এই x2 থেকে এটা কিভাবে এলো যদি বুঝতে না পারো, সেটা আমি করে দেখাচ্ছি। দেখো, x2 মানে আমরা জানি কি n2 বাই n1 প্লাস n2।
এবারে প্রত্যেক যে কোনো জিনিসের মোল সংখ্যা সমান কি হয়, তার ভর বাই তার আণবিক ভর। তাহলে প্রদত্ত ভরকে যদি আণবিক ভর দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা মোল সংখ্যা পেয়ে যাবো। তাহলে N2 সমান, N2 মানে দ্রাবের মোল সংখ্যা, তাহলে তার ভরটাকে আমরা W2 দিয়ে প্রকাশ করছি, বাই তার আণবিক ভরটাকে আমরা M2 দিয়ে লিখছি। এটা সমান তাহলে কি হচ্ছে, দেখো N1 সমানও কি হচ্ছে W1 বাই M1 প্লাস N2 মানে আমরা এখানে করলাম W2 বাই M2। এবার যদি তুমি এইটাকে যোগ করো তাহলে M1 নিচে পাবে M1 ইন্টু M2, তাহলে এটা কি পাবে তখন W1 M2 প্লাস W2 M1, মানে ভগ্নাংশের যেভাবে যোগ করে আর কি। তাহলে তখন M1 M2 টা উপরে চলে যাবে, আর তাহলে সেখানে M2 এর সঙ্গে এই M2 কেটে গিয়ে শুধু থাকবে কি M1, যেটা W2 M1। তাহলে এইখানে আমি যদি ফাইনালি একবারে এই ইকুয়েশনটা মনে রাখি, সেটা আমার জন্য অঙ্ক করতে অনেক হেল্প করবে। তো দেখো এরপর তোমরা যে বিষয়টা করবে যে ধনাত্মক বিচ্যুতি ঋণাত্মক বিচ্যুতি কাকে বলে, এটা খুব ইম্পর্টেন্ট। এই বছরের জন্য ধনাত্মক বিচ্যুতি জাস্ট সংজ্ঞাটা করবে এবং একটা করে উদাহরণ মুখস্থ করবে যে এদের ধনাত্মক বিচ্যুতি কোন দ্রবণের ক্ষেত্রে বা কোন মিশ্রণের ক্ষেত্রে হয়, সেটা মনে রাখবে। দেখো ধনাত্মক বিচ্যুতি বলতে বোঝানো হচ্ছে কিনা দ্রবণের যে পরীক্ষালব্ধ বাষ্পচাপের মান, পরীক্ষা করে আমি যে বাষ্পচাপের মানটা পাচ্ছি সেটা রাউল্টের সূত্র দিয়ে যে বাষ্পচাপটা পাচ্ছি, মানে থিওরিটিক্যালি যে বাষ্পচাপটা পাচ্ছি সেটার থেকে যদি প্র্যাকটিক্যাল ভাবে যে বাষ্পচাপটা পাচ্ছি সেটা যদি বেশি হয় তাহলে তাকে কি বলবো, ধনাত্মক বিচ্যুতি। একই রকম ভাবে তাহলে পরীক্ষালব্ধ বাষ্পচাপের মান যদি রাউল্টের সূত্র দ্বারা প্রাপ্ত বাষ্পচাপের মান অপেক্ষা কম হয় তবে তাকে কি বলবো, ঋণাত্মক বিচ্যুতি। এবার আমরা বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের যে ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা পড়ে এলাম, তারপরে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমি দিয়েছি যেগুলো জাস্ট অঙ্কটা পড়ে পড়ে যেগুলো দেওয়া আছে প্রথমে সেগুলো লিখে নেবে, কিটা দেওয়া আছে, তারপর যেটা বের করতে হবে সেটা জিজ্ঞাসা চিহ্ন দেবে। এরকম সাজিয়ে যদি অঙ্কগুলো করো এবং ক্যালকুলেশনটা তোমরা একটু মনোযোগ দিয়ে করো তাহলে কিন্তু উত্তর তোমাদের খুব ইজিলি চলে আসবে। তো এগুলো তোমরা দেখে নিও, সম্রাটের বইটাও তোমরা কিনে নিতে পারো, কিন্তু পিডিএফটা তোমরা পেয়ে যাবে। এই ভিডিওটা পুরোটা কিন্তু তোমাদের দেখতে হবে পিডিএফটা পাওয়ার জন্য। পিডিএফটা পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে, এই ভিডিও পুরো দেখলে কোথাও না কোথাও আমি পাসওয়ার্ডটা বলে দেবো, তুমি সেই পাসওয়ার্ডটা দিয়ে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। এবার চলো এই যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত আরেকটা কনসেপচুয়াল প্রশ্ন, সেখানে বলা হচ্ছে যে 0.1 গ্রাম গ্লুকোজ 0.1 গ্রাম ইউরিয়াকে পৃথকভাবে যদি আমরা সমপরিমাণ জলে মিশ্রিত করি তাহলে কোনটার ক্ষেত্রে বাষ্পচাপের অবনমন বেশি হবে। দেখো এই প্রশ্ন আমরা জানি যে বাষ্পচাপের অবনমন একটা সংখ্যাগত ধর্ম, অর্থাৎ সেটা মূল সংখ্যার উপর ডিপেন্ড করে বা অনুসংখ্যার উপর ডিপেন্ড করে। অনুসংখ্যাটাকে আমরা মূল সংখ্যা দিয়েই প্রকাশ করি এখানে। তো সেই অনুসংখ্যা যত বেশি হবে বা মূল সংখ্যা যত বেশি হবে তার বাষ্পচাপের অবনমন তত বেশি হবে। দেখো এক্ষেত্রে 0.1 গ্রাম গ্লুকোজের মূল সংখ্যাটা যদি আমরা বের করি, গ্লুকোজের আমরা জানি কি তার যে আণবিক ভর 180, তো 0.1 কে 180 দিয়ে ভাগ করলে যে মূল সংখ্যা পাওয়া যাবে। আবার ইউরিয়ার আণবিক ভর কত 7, 0.1 কে 60 দিয়ে ভাগ করলে নিশ্চয়ই মূল সংখ্যা বেশি পাওয়া যাবে, তাহলে ইউরিয়ার ক্ষেত্রে মূল সংখ্যা বেশি পাওয়া যাবে। তাহলে বেশি পাওয়া যাবে মানে কি, আমি বলতে পারি তার বাষ্পচাপের অবনমন বেশি হবে। দেখো ইউরিয়ার ক্ষেত্রে বাষ্পচাপের অবনমন বেশি হবে। চলো এবার আমরা পরের সংখ্যাগত ধর্ম অর্থাৎ ফোটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্রটা দিয়ে শুরু করব। রাউল্টের সূত্র মেনে চলবে যদি দ্রাবটা কঠিন হয়, অনুদ্বায়ী হয়, তড়িৎ অবিশ্লেষ্য হয়, অসংযোজী হয়, এরকম যদি দ্রাব হয় তবেই কিন্তু দ্রবণটি রাউল্টের সূত্র মেনে চলবে। তো তাই এখানে বলা হচ্ছে যে এরকম দ্রাবের যে লঘু দ্রবণের ক্ষেত্রে ফোটনাঙ্কের উন্নয়ন মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক। দেখো মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক, তো এখানে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক এনেছি কেবি। কেবি কে আমরা কি বলবো, ফোটনাঙ্কের মোলাল উন্নয়ন ধ্রুবক বা ইবিওলিওস্কোপিক ধ্রুবক। এবার চল দেখো দ্বিতীয় সূত্রটা দেখে নিয়ে। দ্বিতীয় সূত্রটা তোমরা জানো যে সমস্ত যে সংখ্যাগত ধর্ম আছে তার রাউল্টের যে প্রত্যেকটা যে সূত্র রয়েছে এই দ্বিতীয় সূত্রটা সবার ক্ষেত্রে সেম। এবারে চলো যে আমরা ফোটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্র পেলাম যে সেখানে ডেল টিবি মানে বুঝতে পেরেছো, ডেল টিবি মানে টিবি মাইনাস টিবি জিরো। এই টিবি জিরো মানে বলতে চাইছে যে বিশুদ্ধ দ্রাবকের ফোটনাঙ্ক। আমরা জানি কি দ্রাবকের যা ফোটনাঙ্ক হয় সেটা তাদের যদি দ্রাবযোগ করি অর্থাৎ দ্রবণ করি তার ফোটনাঙ্কটা বেশি হয়ে যায়। তাই এখানে দেখো টিবিটা আগে রয়েছে। এম মানে আমরা জানি যে মোলাল গাঢ়ত্বকে, দ্রবণের মোলাল গাঢ়ত্বকে বোঝানো হচ্ছে। দ্রবণের মোলাল গাঢ়ত্বটা আমরা এই ইকুয়েশন দিয়ে পেতে পারি। মানে মোলাল গাঢ়ত্বের যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশনটাকে যদি আমরা গাণিতিক রূপ দিই তাহলে কিন্তু এটা দাঁড়াবে। তো এখানেও সেম এই 2 1 এগুলো মেনটেন করে করবে। 2 মানে বুঝতে পারছো 2 2 দিয়ে যেগুলো আছে সেগুলো দ্রাবের ক্ষেত্রে, আর 1 দিয়ে যেটা আছে W মানে ভর, গ্রামে ভরটা বসাবে, আর M মানে আণবিক ভর। W1 নিশ্চয়ই সেটা দ্রবণের ভরটাকে বোঝানো হচ্ছে সেটা। তো এইটা আমাদের অঙ্ক করার জন্য এই বছর কিন্তু ফোটনাঙ্কের উন্নয়ন আর হিমাঙ্কের অবনমন খুবই ইম্পর্টেন্ট রয়েছে, কারণ আগের বছর এই দুটো টপিক দিয়ে কোনো প্রশ্ন আসেনি। উন্নয়ন ধ্রুবক সেটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা ডেফিনেশন আসতে পারে বা ইউনিট, কেবির ইউনিট হতে পারে। তো কেবি তো আমরা যদি এই ফর্মুলাটা তোমাদের অঙ্ক করার জন্য তো মনে রাখতেই হবে। তো এই ফর্মুলাটাকে যদি কেবি বের করি তাহলে কেবি সমান এটা হচ্ছে। এবার দেখো আমরা এই W1 1000, তাহলে এইটা কি মানে ভরকে তুমি ভরটা তো আমি গ্রামে বসাই থেকে 1000 দিয়ে ভাগ করছো মানে দ্রবণের ওজনটা কেজিতে চলে আসবে।
আর এখানে যদি এই M2টাকে তুমি নিচে নামাও তাহলে W2/M2 হবে, এটা দ্রাবের মোল সংখ্যা পাচ্ছি। তো আমরা তাহলে যদি একক, তাহলে কি হচ্ছে, এই কেবির একক, এই এলটিবি বলতে কেলভিন, এটা একটা উষ্ণতার পরিবর্তন, উষ্ণতার পরিবর্তনটাকে আমরা নিশ্চয়ই উষ্ণতাকে কেলভিন দিয়ে প্রকাশ করব। তো কেলভিন এটা তাহলে দেখো কেজি, আর এটা 1 বাই, তাহলে দ্রাবের মোল সংখ্যা মানে 1/মোল, তাহলে মোল ইনভার্স। তোমরা সংজ্ঞাটাও ভালোভাবে বলতে পারবে এইটাকেই কাজে লাগিয়ে, এই বিষয়টাকে কাজে লাগিয়ে। তো এখানে বলা হচ্ছে যে কেবির সংজ্ঞাটা আমরা কিভাবে বলবো, দেখো বলবো যে 1000 গ্রাম দ্রাবকে, দেখো যেই এটা 1000 গ্রাম দ্রাবক হবে তাহলে হাজার হাজার কেটে যাবে। তা 1000 গ্রাম দ্রাবকে যে দ্রাবটা যোগ করবো সেটা এইরকম দ্রাব হতে হবে। তো সেই রকম দ্রাবের যদি 1 মোল দ্রবীভূত করি, দেখো এইটা যদি 1 মোল হয় তাহলে কি এদিকটাও 1 হয়ে গেল, তাহলে এই পুরোটাই কি 1 হয়ে গেল। তাহলে 1 হয়ে গেল মানে তাহলে বেঁচে থাকলো কি কেবি সমান ডেল টিবি। সেই জন্যই বলা হচ্ছে তখন দ্রবণের যে পূর্ণাঙ্কের যে পরিমাণ বৃদ্ধি ঘটে, অর্থাৎ তখন যে ডেল টিবিটা হয়, সেই ডেল টিবিটাকেই কি বলবো, ফুটনাঙ্কের মোলাল উন্নয়ন ধ্রুবক। দেখো লেখচিত্রের সাহায্যে তোমরা ফুটনাঙ্কের উন্নয়নটাকে ব্যাখ্যা করবে। এখানে দেখাবো যে দ্রাবকটা উপরে তার লেখচিত্রের এটা থাকবে দ্রবণ, আমরা দেখবো যে একটা নির্দিষ্ট প্রেসারে, তাহলে দেখো এই দ্রাবকের ফুটনাঙ্ক যা হচ্ছে, হ্যাঁ, সেই সেই প্রেসারে দ্রবণের ফুটনাঙ্ক দেখো বেড়ে যাচ্ছে। সেটাকে একটু এক্সপ্লেন করে দিয়েই এরকম একটা প্রশ্ন কিন্তু হতে পারে, আগেও এরকম প্রশ্ন এসেছে। তো একই রকম ভাবে তাহলে ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো আছে, যেখানে তোমাকে বিভিন্ন ডাটা গুলো দেওয়া থাকবে, তোমাকে সেখানে বিষয় ডেল টিবি বের করতে হবে, বা অঙ্কগুলো তোমরা জাস্ট দেখে নিও, আমি পিডিএফটা দিয়ে দেবো। চলো এবার আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো, হিমাঙ্কের অবনমন। তো হিমাঙ্কের অবনমনতেও আমাদের রাউল্টের সূত্র এই বছরের জন্য ইম্পর্টেন্ট। তো হিমাঙ্কের অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র লেখো। প্রথম সূত্রটা জাস্ট সেই মোলাল গারত্বের সমানুপাতিক, সেটা বোঝানো হচ্ছে। এবার আমরা যে হিমাঙ্কের অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্রে ডেল টিএফ, সেটা নিশ্চয়ই এখানে TF0, F ফর ফ্রিজিং পয়েন্ট, হিমাঙ্ক বা গলনাঙ্ক যেটা বোঝানো হচ্ছে। সেখানে দেখো ডেল TF0টা আগে রয়েছে, তার কারণ কি আমাদের হিমাঙ্কের অবনমন, অর্থাৎ বিশুদ্ধ অবস্থায় যা হিমাঙ্ক ছিল, বিশুদ্ধ দ্রাবকের যা হিমাঙ্ক ছিল, দ্রবণ হওয়ার পরে, দ্রাব যোগ করার পরে তাদের হিমাঙ্কটা কমে যাবে, তাই আমি এটাকে পরে রেখেছি। দেখো অনেক সময় কি তোমাদের অঙ্কে এই TF0 বা TF বের করা হতে পারে, তাহলে এই ফর্মুলার জায়গায় তাহলে তোমাকে TF0 মাইনাস TF লিখে সেটা ঠিক করতে হবে। এবারে দেখো এই সূত্রটাও তোমাদের খুব কাজে লাগবে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করার জন্য। ডেল টিবির মতো এটা ডেল টিএফ দিয়ে সূত্রটা রয়েছে। তো এখানেও তোমরা কেএফ টা, এখানে কেএফ দিয়ে অর্থাৎ কায়োস্কোপিক বা মোলাল অবনমন ধ্রুবক দিয়ে তার এককটা বের করার জন্য আমি যেভাবে তোমাদের এই ইকুয়েশনটাকে যেভাবে সাজিয়ে নিতে বললাম, তো বা সেভাবে তোমরা সাজিয়ে এই ডেফিনেশনটাও, কেএফ এর যে ডেফিনেশনটা সেটাও খুব সহজে দিতে পারবে। আমরা এখনই কেবির মতো এটাও তোমরা সহজে করে নিতে পারবে। হিমাঙ্কের অবনমন সংক্রান্ত তাহলে লেখচিত্রটাও এই বছরের জন্য ইম্পর্টেন্ট, যেটা তোমরা দেখে নিও। চলো এবার আসি, দেখো জলে ইউরিয়া যোগ করলে হিমাঙ্ক কমে যায় কেন। দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু হতে পারে, এটা ইউরিয়ার বদলে অন্য কিছু দিয়ে দিতে পারে, হিমাঙ্কের জায়গায় পূর্ণাঙ্ক দিতে পারে। তো মেন কনসেপ্টটা কিন্তু সেম। মেন কনসেপ্টটা বলতে এখানে বোঝানো হচ্ছে যে তুমি যখন একটা অনুদ্বায়ী কঠিন দ্রাব যোগ করছো, তাহলে দ্রবণের যে পৃষ্ঠতল ভাগ, সেই পৃষ্ঠতলে কিন্তু তুলনামূলকভাবে কম সংখ্যক দ্রাবকের অণু উপস্থিত থাকবে, কারণ সেক্ষেত্রে ওই পৃষ্ঠতলে মানে তরলের উপরিভাগের যে পৃষ্ঠতল, সেইখানে এখন দ্রাব যোগ করার ফলে সেই দ্রাব অণুগুলো চলে এসছে। তাহলে দ্রাব অণুগুলো চলে আসার ফলে দ্রাবক অণুগুলোর সংখ্যা কমে যাবে। এবার দ্রাবক অণুর সংখ্যা কমে গেলে কম বাষ্পে রূপান্তরিত হবে, অপেক্ষাকৃত কম সংখ্যক দ্রাবক অণু বাষ্প পরিণত হবে, কারণ বাষ্পে তো খালি কেউ পরিণত হবে, দ্রাবক অণুগুলো, কারণ দ্রাব অণুগুলো আমি বলে দিয়েছি অনুদ্বায়ী হবে। বাষ্পচাপ কম সংখ্যক দ্রাব অণু বাষ্পে পরিণত হবে, তার মানে কি বাষ্পচাপ কমে যাবে। এবার বাষ্পচাপ কমে গেলে তোমরা সবসময় মনে রাখবে, চাপ কমে গেলে ফুটনাঙ্ক বৃদ্ধি পায় এবং হিমাঙ্ক হ্রাস পায়। এরকম ভাবে তোমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো, হিমাঙ্কের অবনমন সংক্রান্ত ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করতে পারবে। এটা তোমরা বই থেকেও, বইয়ের উদাহরণগুলো বা প্রিভিয়াস ইয়ারের ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো দেখেও তোমরা সেটা প্র্যাকটিস করে নিতে পারো। এরকম ভাবে এবছর অভিশ্রবণ চাপ দিয়ে খুব একটা কোশ্চেন আসার সম্ভাবনা কম, কারণ আগের বছর অভিশ্রবণ চাপ দিয়ে প্রচুর প্রশ্ন এসেছে। কিন্তু এবছরের জন্য অভিশ্রবণ চাপ সংক্রান্ত ভ্যান হফের সূত্রটা পড়ে যাবে। ভ্যান হফের প্রথম সূত্র, যেখানে অভিশ্রবণ চাপটা মোলার গারত্বের সমানুপাতিক বলা হচ্ছে। দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে অভিশ্রবণ চাপটা পরম উষ্ণতার সমানুপাতিক। আর তৃতীয় সূত্রটা রাউল্টের সূত্রের দ্বিতীয় সূত্রের মতোই। দুটো সূত্রকে একসঙ্গে কানেক্ট করলে আমরা কি জানি, পাই সমান অভিশ্রবণ চাপ সমান আছে পাই সমান CRT। তো এখানে আর বলতে সার্বজনীন গ্যাস ধ্রুবক। দেখবে আইসোটোনিক দ্রবণটা কাকে বলে তোমরা একটু মনে রাখবে। আইসোটোনিক দ্রবণ 1 নাম্বার আসতে পারে। আইসোটোনিক দ্রবণ কি? হাইপোটনিক, হাইপারটনিক, এটাও জাস্ট মনে রেখো। উচ্চ রক্তচাপযুক্ত ব্যক্তির ক্ষেত্রে কম লবণ খাওয়া উচিত কেন, এটা একটু দেখে নিও। এবছরের জন্য এই ভ্যান হফ গুণক দিয়ে বিয়োজন মাত্রা বা আয়নায়ন মাত্রা, সংযোজন মাত্রার যে সম্পর্কটা রয়েছে, এটা মনে রাখবে, যেটা দিয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেম কিন্তু এবছর ইম্পর্টেন্ট রয়েছে। আয়ের সংজ্ঞাটা ভ্যান হফ ফ্যাক্টর কি আগের বছর এসে গেছে, কিন্তু সেটা কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম গুলো সলভ করার জন্য এবছর এটা মনে রাখবে। দেখো আমি এই সংক্রান্ত কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়ে দিয়েছি, যেগুলো তোমরা দেখে নিও। তো এইভাবে যদি তোমরা এই চ্যাপ্টারটা এবছর প্রিপারেশন নিয়ে যাও, তাহলে তোমরা
নিশ্চয়ই অনেক কোশ্চেন কমন পাবে এবং সব কোশ্চেনগুলো সলভ করতে পারবে এবং এই চ্যাপ্টার থেকে 5-এর 5 স্কোর করতে পারবে। ওকে, ভিডিওগুলো ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করে দিও এবং একটা লাইক করে একটা সুন্দর করে কমেন্ট করে দিও অবশ্যই। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, গড ব্লেস ইউ অল।